এলোমেলো করে দেমার লুটে পুটে খাই। আর 75-25-এর যে ডক্ট্রিনেশন সেটাকেই সামনে রেখে এই দল চলেছে। কংগ্রেস আজকে সর্বহারা হয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার নতুন করে ঘর বাঁধতে চাইছে। আমরা দ্ব্যর্থহীনভাবে এটা বলতে চাই, বিজেপির তৃণমূলীকরণ আমরা হতে দেব না। কেন, যে লোকটা সকাল থেকে রাত অব্দি 15 বছর ধরে শুধু টাকা রোজগারের বিভিন্ন রকম অন্যায় পথের সাধনা করেছেন, যেরকম রত্নদের রাখাটাও আমাদের দলের পক্ষেও সমস্যা হবে। ভালো তৃণমূল হয় না, তৃণমূল মানেই পচা, তৃণমূলের সঙ্গে ঘর করা যায় না। কি বলেন, ওরা তো ইতিহাস বদলে দেবে, ফ্যাসিস্ট ইত্যাদি। আমরা বলছি, আমরা শুধু ইতিহাস বদলাবো না, আমরা ভূগোলও বদলে দেবো। বিরোধীরা জেতা মাত্র বা নিজে হেরে যাওয়া মাত্র নেতাদেরকে পচা ডিম নিয়ে, গোবর নিয়ে, পচা টমেটো নিয়ে মানুষ তাড়া করে বেড়াচ্ছে। এই জনরোষ সারা ভারতে নজিরবিহীন। 36 বছরের পরিষ্কার পরিচ্ছন্ন সরকারি ব্যবস্থা, দন্তেশ্বরের উপরে জোর দিয়ে, তারপরে আবার 15 বছরের ডাবল ডাবল ব্যবস্থা, ডাবল ডাবল চাকরির জমানা মনে পড়ে। তারপরে মানুষকে হকার হতে হয়েছে। 1 মাস হয়েছে নতুন সরকারে, বিজেপি সরকারের পথ চলা বাংলার মাটি। আর আজকেই সরকারের 35 জন নতুন মন্ত্রী, তাদের কোন কোন দপ্তর বন্টন হয়েছে। এমনই একদিনে আমরা আজকে রয়েছি। এই যে গত 1 মাস কিভাবে বিজেপি চলছে, তাদের আগামী দিনের পরিকল্পনা কি, বা বিরোধীরা যারা রয়েছে তৃণমূল বিশেষ করে তাদের অবস্থান, ভালো কোটানকোট ভালো তৃণমূল তাদের চোখে কিছু আছেন কিনা, তারা তাদের কি অবস্থান নিয়ে বিজেপি কি ভাবছেন, এই সামগ্রিক বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ দা, নমস্কার। নমস্কার। দাদা, প্রথমেই যেটা এই আলোচনার শুরুর আগেই, আজকের অন্যতম বিষয় হচ্ছে যে কংগ্রেস নাকি এখনো বলছি নাকি তৃণমূল কংগ্রেসকে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছে কংগ্রেসে ফিরে আসার জন্য। আপনারা এই কেন্দ্রে ক্ষমতায়, রাজ্যে ক্ষমতায়, এতদিন প্রধান সর্বভারতীয় দল ছিলেন, একসময় বিরোধী ছিলেন, আপনাদের বিরোধিতা করেছে কংগ্রেস বা তৃণমূল, আপনার বিরোধিতা, সব সামগ্রিকভাবে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। এই বিষয়ে তৃণমূলকে আবার নতুন করে কংগ্রেসে যাওয়ার আমন্ত্রণ, তৃণমূল বলছে আমরা এখন জানি না, কিভাবে দেখছেন? একজন দেশে এক গুচ্ছ রাজনৈতিক দল আছে যেগুলো কিনা নির্বাচন কমিশন তার স্বীকৃতি দিয়েছে। বহু রাজ্য স্তরের দল আছে, সর্বভারতীয় দল আছে, এমনকি খুব ছোট দলও কিছু আছে। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল ছিল কিনা তা নিয়ে হয়তো আর 5 বছর পর থেকে গবেষণা হবে। সেই গবেষণায় এটা আসবে কিনা আমরা জানি না যে আদৌ ওটা কোনো রাজনৈতিক দল ছিল কিনা। বিভিন্ন পরস্পর বিরোধী বিচারধারার মানুষ প্রাথমিকভাবে সিপিএম তথা বামফ্রন্টকে সরানোর লক্ষ্য নিয়ে তৃণমূল নামক দলটিতে আসেন। সেই নৌকোর কাণ্ডারি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একথা সত্যি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোঝাতে পেরেছিলেন যে দুর্দণ্ড প্রতাপ বামফ্রন্টকে মমতা হারাতে পারেন। এটাও ঘটনা, সেই সময় 34 দশক ধরে চলা বামেদের বা বাম শাসন যেভাবে মানুষের কণ্ঠরোধ করেছিল, মানুষের গণতন্ত্র হরণ করেছিল, তার বিপ্রতীপে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ডাক, সেই ফেনোমেনন কাল্ট, এবং তার পাশাপাশি বিভিন্ন পরস্পর বিরোধী সংগঠন এবং বিচারধারার লোকজন তার মধ্যে ঢুকলো। ভোট হলো। সেই তৎকালীন বাঙালি ঠিক করেছিল যে শয়তানের সঙ্গে হাত মেলাতে রাজি আছে, কিন্তু বামফ্রন্টকে আর চাই না, সিপিএমকে আর চাই না। আরো ভালো করে বলতে গেলে বামফ্রন্ট বা সিপিএম এর অবসান হলো, সপ্তম বামফ্রন্টে। 2011-এ ক্ষমতা এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের যারা আদর্শ এবং বিচারধারার সঙ্গে হেঁটেছিলেন, যারা কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসেছিলেন শুধুমাত্র সিপিএম এর সঙ্গে লড়বেন বলে, তাদের কাজ শেষ হয়ে গেল। শুধু তাই নয়, মমতার কাছেও তাদের প্রয়োজনীয়তাও বোধহয় শেষ হয়ে গেল। এইবারে অন্যরকম হতে রইল। সেটা কিরকম? সেটা হচ্ছে যারা জান মান, পরিবারের সম্মান, নিজেদের জীবন বাজি রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের টালির চালার নিচ থেকে সরিয়ে আনলেন। কোথায় নিয়ে এলেন? প্রথমে রাইটার্সে, তারপরে দুবার নবান্নতে স্থাপিত করলেন। তারা আস্তে আস্তে তৃণমূলে ব্রাত্য হতে রইলেন। অন্যদিকে অন্য দল থেকে আসা বা অন্য বিচারধারা পরিবার থেকে আসা লোকজন, তারা তৃণমূলী হতে রইলেন, মমতার সান্নিধ্য পেলেন, অনেক কাছাকাছি চলে গেলেন। মমতা দেবী এবং তার উত্তরাধিকারী অভিষেক জানতেন যে এই দলে যারা এইভাবে যোগ দিচ্ছেন তারা ঠিক কি পছন্দ করেন। এটাই ছিল ওনাদের ইউএসপি। কাকে একটা কর্নার প্লট দিতে হবে,
কার প্লট একটুখানি বেড়ে একটা বড় সড়ো কিছু যদি মঞ্চ টঞ্চ তৈরি হয় তাহলে সেখানে দেখা যাবে না, কিভাবে কাকে দু একবার বিদেশ ভ্রমণ করিয়ে আনতে হবে, কোন বড় আমলার আত্মীয় স্বজন সবাইকে চাকরি দিতে হবে, তাদেরও বারে বারে এক্সটেনশন দিতে হবে সরকারি তহবিল খরচা করে, এগুলো না ঠিক জানতেন। সুতরাং রাকেশ মা রসে বসে বলে বহু লোক মমতার সঙ্গে যোগ দিলেন। এবারে উল্টো দিকে আসুন। উল্টো দিকে মমতার সঙ্গে যারা সেই সময় যোগ দিয়েছিলেন প্রথমের দিকে, আমি নাম করে বলছি, কিষেনজি, ছত্রধর মাহাতো, এসইউসিআই পার্টির একটা বড় অংশ, বিভিন্ন সংগঠন, সামাজিক কিছু সংগঠন যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত না হোক, মমতার সঙ্গে সেদিন হেঁটেছিলেন, মমতার সঙ্গে পরিবর্তন চাই বলে যে স্লোগান তাতে সঙ্গ দিয়েছিলেন, তাদের মধ্যে যারা মমতার বিভিন্ন কাজকে অপ্রাসঙ্গিক বলে আইডেন্টিফাই করতে রইলেন, তারা একটু একটু করে ব্রাত্য হতে রইলেন, কর্নার হতে রইলেন, তাদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দেওয়া হতে রইল, বিভিন্ন রকম অত্যাচারের তারা শিকার হতে রইল। একদিকে পুলিশ, অন্যদিকে তৃণমূলের পার্টি জানো ওয়ার্কার, হারমাদরা, জল্লাদরা, তারা এগুলো করতে রইল। সিপিএম এর যারা লাল পতাকার মোড়কে নিজেদেরকে ঢেকে রেখেছিলেন, এলাকার অটো ইউনিয়ন, এলাকার রিক্সা ইউনিয়ন, বিভিন্ন সিন্ডিকেটকে যারা শাসন করতেন, তারা রাতারাতি ভোল বদলে মমতার দলে এসেছিলেন এবং 2 বছরের মধ্যে তারা মমতার দলে সর্বেসর্বা হয়ে দাঁড়ালেন। একটি বিচারধারাহীন দল, মমতার যে দল ছিল তৃণমূল কংগ্রেস, সেটা ছিল একটি বিচারধারাহীন। হোয়াট নেক্সট কেউ জানে না। সিপিএম তো চলে গেল, ওনারা ক্ষমতা এলেন, তারপরে কি? একটি বিচারধারাহীন, আদর্শহীন দল সমাজের পক্ষে বিপজ্জনক এবং দলটির ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক। আদর্শযুক্ত দল প্রয়োজনে কোনো কোনো সময় তারা ছোট হয়ে যেতে পারে, কিন্তু আদর্শচ্যুতি না হওয়ার কারণে তারা টিকে থাকার একটা লম্বা সময়সীমা ধরে তারা টিকে থাকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা তৃণমূল কংগ্রেসের এই টিকে থাকার ক্ষমতা এই হিসেবে কোনোদিনই ছিল না। এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, আর 75-25-এর যে ডক্ট্রিনেশন, সেটাকেই সামনে রেখে এই দল চলেছে। তার সঙ্গে যোগ হয়েছে একটা সামন্ততান্ত্রিক মনোভাব, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সুলভ চালানোর প্যাটার্ন, এবং উত্তরাধিকার রক্তের সম্পর্কেই হতে হবে, এই একটা অদ্ভুত রকম রাজকীয় প্রবণতা, যা গণতন্ত্রের সঙ্গে কখনোই মানানসই নয়। আর তার সঙ্গে একটা আইপ্যাকের মতন সংস্থা, বেসরকারি সংস্থা, প্রশাসনের একাংশ এই পুরো বিষয় কুক্ষিগত করে মমতা বন্দ্যোপাধ্যায় একটি অসাংবিধানিক সরকার চালাচ্ছিলেন। আমি কেন অসাংবিধানিক বললাম, তার কারণ আইপ্যাক নামক বেসরকারি সংগঠনের বা এই ধরনের কোনো সংগঠনের কোনো অধিকার নেই সরকারি ফাইল দেখার। কেননা মন্ত্রীরা তারা শপথ নেন যে আমরা কোনো কিছু গোপনীয় জিনিস, যা রাজ্য বা রাষ্ট্রের প্রতি গোপনীয়, জন্য গোপনীয়, তাকে কখনো ডিক্লাসিফাই করবো না বা মানুষের কাছে আনবো না। কিন্তু আইপ্যাক বা এই ধরনের সংস্থা সেরকম কোনো মাথার দিব্যি নেই। মাথার দিব্যি নেই মমতার কুলে থাকা বিভিন্ন রকম যারা বিভিন্ন রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পার্টি ফুলে ফেপে উঠতে রইল, বিভিন্ন সময় মানুষের কাছ থেকে অত্যাচার হতে রইল। পশ্চিমবঙ্গের খনিজ বিষয়, জল, জমি, জঙ্গল, খনি, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান, সবকিছু লুট হয়ে যেতে রইল। মেধা লুট হলো। সরকারি চাকরি সৎরঞ্জন অসৎরঞ্জনরা মমতা দেবী এবং অভিষেক বাবুর শরণাপন্নে থেকে তারা একটু 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 করে চায়ের দোকান, পানের দোকানে বসে বসে বিক্রি করতে রইলেন। যত না জায়গা আছে তার থেকে বেশি সংখ্যায় বিক্রি করলেন। বিভিন্ন সময়ে সেই বিক্রি করার মাধ্যমে মেধার উপর চরমভাবে অনৈতিকতা করা হলো, এবং এই অবিচার মানুষকে একটা জায়গায় নিয়ে গেল যে আর যাই হোক না কেন মমতার সঙ্গে আর আমরা নেই। এইরকম একটা পরিস্থিতিতে একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে বিজেপি আত্মপ্রকাশ করে। বিজেপি 80-র দশক থেকে যা যা বলেছে তার একটা বিষয় থেকেও বিজেপি কখনো সরে আসেনি, তাতে তার ভোট বাড়ুক বা ভোট কমুক। আর উল্টো দিকে প্রতি মুহূর্তে মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন। এমনকি বাম দলগুলো মারাত্মকভাবে পরিবর্তিত হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু আমরা আমাদের দাবি বা আমাদের লক্ষ্য থেকে কোথাও সরিনি। আমাদের কোনো লুকোনো দাবি বা কোনো লুকোনো লক্ষ্য ছিল না। আমরা যা বলেছি জনতার সামনে বলেছি, তাতে ভোট পেলে ভালো হয়েছে, ভোট না পেলেও আমাদের কিছু এসে যায়নি, অন্তত সাংগঠনিক ক্ষেত্রে। উল্টো দিকে দাঁড়িয়ে কংগ্রেস, মমতা দেবী যে কংগ্রেসের সঙ্গে লড়াই করে কংগ্রেস থেকে দলত্যাগ করে
কংগ্রেসের মধ্যেই দিল্লিতে মস্তি আর বাংলায় কুস্তি, তরমুজ কংগ্রেস, অর্থাৎ বাইরের দিকটা সবুজ ভেতরটা হচ্ছে লাল, এইসব বলেছিলেন যিনি কিনা কংগ্রেস এবং সিপিএম এর অশুভ আঁতাতের কথা বারবার বলেছিলেন, যিনি কিনা এনডিএ সরকারের সঙ্গে বারে বারে সামিল হয়েছিলেন কংগ্রেসের বিরোধিতা করার জন্য, যিনি কিনা এই রাজ্যে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত করিয়ে দিয়েছিলেন কার্যত, কংগ্রেস আজকে সর্বহারা হয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার নতুন করে ঘর বাঁধতে চাইছে। আর এইখানে কংগ্রেসই এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একদম জন্ম থেকেই যে লড়াই, সেটা আমরা সবাই জানি। সোনিয়া গান্ধী কি বলবেন, মমতা দেবী কি বলবেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই মুহূর্তে মমতা দেবী প্রমাণ করেছেন যে তিনি এমন একটি পার্টির নেত্রী, যে পার্টি ক্ষমতায় না থাকলে 30 দিনও যায় না ভেঙে হাজারো টুকরে পরিণত হয়। তিনি এমন একটি পার্টির নেত্রী যার কিনা সাধারণ কনিষ্ঠতম গ্রামের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এমপি অবধি পুরো রাস্তায় যে কজন জনপ্রতিনিধি আছে তাদের মধ্যে 99.99% হচ্ছে চোর, ডাকাত কিংবা তস্কর কিংবা বেআইনি কোনো কাজের সঙ্গে যুক্ত, বা সেই অর্থে আরো বাজে সমাজকে কলুষিত করার সমস্ত ব্যবস্থার সঙ্গে যুক্ত। এইরকম একটা জিনিসের সঙ্গে, এরকম একটা ব্যবস্থার সঙ্গে যদি সোনিয়া গান্ধী এবং কংগ্রেস ঘর করতে চায়, তাহলে আমাদের এখানে আপত্তি করলেও কিছু এসে যায় না, আপত্তি না করলেও কিছু এসে যায় না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আসলে ব্যাপারটা তো একই, ডিএনএটা তো একই। যারা দিল্লিতে ক্ষমতায় বসে এতে অ্যাপেল বিতে বল আমরা শুনেছিলাম, কিন্তু সেই সময় আমরা দেখেছি যে ইউপিএ সরকার যখন ছিল সেই সময় আকাশ বাতাস মাটির নিচের খনি সবকিছু লুট হয়েছে। সে স্পেকট্রামের, টেলিফোনিক স্পেকট্রামের কথাই হোক বা অন্য যে কোনো কিছুই চুরি হোক না কেন। আর উল্টো দিকে বিপ্রদীপে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে বিরোধিতা করেছেন, সিপিএম এর সঙ্গে বিরোধিতা করেছেন, কিন্তু রাজ্যে লুটের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কমসে 3000% কমসে কম। আর সেই সঙ্গে এই কাঁচা টাকা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পদাধিকারী যারা তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত তাদের বাড়িতে গেছে, তাদের বান্ধবীদের বাড়িতে গেছে, তাদের দেহরক্ষীর বাড়িতে গেছে, পুকুরের তলায় রেখেছে। শুধু তাই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে উৎপীড়ন, মুসলমানদের ক্ষেত্রে তোষণ এবং হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার, শুধু হিন্দু বলে অত্যাচার। পশ্চিমবঙ্গের আপামর বাঙালি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এর বিরোধিতা করেছে এবং সেই বিরোধিতার ফল হিসেবে আজকে একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী হিসেবে বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি, 208 জন এই মুহূর্তে আমাদের ক্ষমতায় আছেন বিধায়ক হিসেবে। উল্টো দিকে 80 জন মাত্রকে নিয়েছিলেন, ভেঙে কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রতি মুহূর্তে জল্পনা হচ্ছে, জল্পনা কল্পনা হচ্ছে এবং এই নিয়ে কথাকথান্তর চলছে। আমাদের কথা খুব স্পষ্ট, তৃণমূল কংগ্রেস তৃণমূলই থাকবে। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে তৃণমূল থাকাটাকে তৃণমূলীকরণ করে ফেলেছে। একমাত্র যারা প্রফেশনাল ড্যাকয়েট, যারা চোর, যারা অন্যায়কে সমর্থন করেন, তারা ছাড়া তৃণমূলের সঙ্গে থাকা কারোর পক্ষে সম্ভব নয়। ভালো বা মন্দ এরম ভাবে ভাগ করা যায় না। পচা মাছ যদি 1 কেজি কেনা হয়, তার থেকে অর্ধেক কেটে অন্যদিকে সরিয়ে রাখলে তার 500 গ্রাম খুব পরিষ্কার হয়ে যাবে বা তার টাটকা হয়ে যাবে, সেই মাছ আবার জলে খেলে বেড়াবে জানতে হয়, এটা হতে পারে না। আমরা এসবের মধ্যে নেই। আমরা একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে পশ্চিমবঙ্গের বাঙালি এবং ভারতীয় জনতা পার্টি সদস্য সমর্থকরা অনেক রক্ত ঢেলে, অনেক অত্যাচার সয়ে, অনেক কষ্ট সয়ে আজকে মানুষের বিশ্বাসকে মর্যাদা দিয়ে এই সরকার তৈরি করেছে, যে সরকার কোনো দলীয় সরকার নয়, একটি রাজ্য সরকার। আর তার উল্টো দিকে দাঁড়িয়ে যারা এই অত্যাচার করেছেন, অত্যাচার মারাত্মক হয়েছে। 23 দিন, 2021 সাল, প্রথম 23 দিন আমাদের 56 জন খুন হয়ে গেলেন। 23 দিনে 56টা লাশ ওরা ফেলে দিল রিপোর্টেডলি। আমাদের মহিলাদের, বাড়ির সদস্য মহিলা কিংবা মহিলা কর্মী, তাদেরকে গ্রামে গ্রামে বিভৎস করে হাঁটানো হয়েছে। ভাবতে পারেন, আমাদের যারা মহিলা তাদের বহু ক্ষেত্রে তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছি যে আমরা সাঁই বাড়িতে ভাত খাওয়ানোর কথা, মাকে তার ছেলের গলা কেটে রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল অত্যাচার করে, সেটা আমরা দেখেছি, আমরা শিউরে শিউরে উঠেছি, তাই নিয়ে আমরা অনেক কথা বলেছি। উল্টো দিকে ভাবুন, 21-এর নির্বাচনের পরে আমাদের যিনি কার্যকর্তা, সমর্থক নন, সদস্য কর্মী, তাকে পিটিয়ে খুন করা হয়েছে, তার বাড়িতে তার স্ত্রীকে বিভৎস করা হয়েছে, করে তাকে দিয়ে চা করিয়ে গোল হয়ে বসে 19 জনে মিলে চা খেয়েছে। ভদ্রমহিলা এই মুহূর্তে উন্মাদিনী হয়ে গেছেন। এই অত্যাচার আমাদের সঙ্গে হয়েছে। এর পরেও যদি কোনো রকম ভাবে
মানুষ কোনো রোষ প্রকাশ করে ফেলে, আমরা যদিও রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রের পক্ষে আছি বলে আমরা বলি যে না, এসব করার কোনো প্রয়োজন নেই, আপনারা জানান প্রশাসনিক স্তরে, কিন্তু মানুষ তো মানুষই, তারা যখন আবেগ এসব থাকে। কাজ করছেন আবেগ থেকে করছেন। এবং একথাও ঠিক, যারা করছেন তারা কেউই বিজেপির সঙ্গে যুক্ত নন, বহুলাংশই বিজেপির সঙ্গে যুক্ত নন। তৃণমূলের বহু অংশ এর মধ্যেও কাজ করছে। তারা দু কারণে করছেন: এক, বিজেপির সঙ্গে মিশে গিয়ে আগের বারের অন্তঃকল হয়ে জবাব দেওয়ার চেষ্টা করছেন, খুব ক্ষোভটাকে উগড়ে দেওয়ার চেষ্টা করছেন। আর 2 নম্বর, কোনো সময় যারা কোনোদিনই বিজেপির সঙ্গে ছিলেন না, তৃণমূলের সঙ্গে থেকেই মানুষের উপর অত্যাচার করেছেন, তারাই আজকে বিজেপি সেজে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, জনতার ক্ষোভের থেকে, নিজেদের রোষ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা দ্ব্যর্থহীনভাবে এটা বলতে চাই, বিজেপির তৃণমূলীকরণ আমরা হতে দেব না। আমরা যারা বিজেপি করেছি, আমরা যারা নিজেদের জান মান পরিবারের সম্মানকে বাজি রেখে পার্টিটাকে করে আজকে দিন বদলের স্বপ্ন নিয়ে নতুন রাজ্য সরকার তৈরি করেছি, আমরা কোনোভাবে কোনো মূল্যে এই পার্টির তৃণমূলীকরণ হতে দেব না। দাদা, আপনি যে তৃণমূলের বর্তমান অবস্থা যারা দেখছেন বা যা চলছেই আর কি, যদি তৃণমূলের কেউ মানে বিধায়ক সাংসদদের কথা বলছি না, কাউন্সিলরের কথা বলছি না, সাধারণ নেতারা যদি বিজেপিতে আসতে চায়, আপনারা কি নেবেন? এক। আর দুই হচ্ছে, এই খারাপ তৃণমূল ভালো তৃণমূল এর কোনো বিভেদ কি আপনাদের মধ্যে আছে বা কোনো পার্থক্য কি আপনারা করছেন? প্রথম কথা হচ্ছে, তৃণমূল যেভাবে দল চালিয়েছে বা তৃণমূল দলের সঙ্গে যুক্ত মানুষ যেভাবে তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, মানুষের প্রতি তাদের যা দৃষ্টিভঙ্গি ছিল গত 15 বছর, দীর্ঘ 1.5 দশক ধরে, তাতে মানুষ খুবই বিরক্ত। তৃণমূল একটি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত দল। এই মানুষদের সঙ্গে কোথাও কোনো রকম যোগাযোগ রাখা মানে মানুষের কাছে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। যারা বিভিন্ন সময় তৃণমূল দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তৃণমূলের হাজারো অত্যাচার, হাজারো অন্যায় যারা প্রতিবাদ করেননি, তারা আর যাই হোক, তারা সুস্থ মানসিকতার লোক বলে আমরা মনে করি না। যারা বেরিয়ে আসতে চেয়েছেন, যারা বেরিয়ে এসেছেন, যারা যোগ দিয়েছেন আমাদের দলে কিংবা যোগ দেননি, আমাদের তাদের সম্বন্ধে একটাই কথা: যদি তৃণমূলটাই করতে চান, ভালো করে তৃণমূল করুন, অসুবিধে কি? মুশকিল হয়েছে গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষিতে একটা জিনিস মানে একেবারে লিখে দেওয়া হয়েছে: তোমাকে যদি সমাজে টিকে থাকতে হয়, তোমাকে একটি রাজনৈতিক দলের মেম্বার হতেই হবে, কোনো না কোনোভাবে তুমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যেরকম সমাজে বেঁচে থাকতে গেলে প্রাপ্তবয়স্ক মানুষকে কাপড় পরতে হয়, যেরমভাবে জুতো পরে হাঁটতে হয়, যেরমভাবে ট্রামে বাসে উঠতে গেলে, গণপরিবহনে যেতে গেলে পকেটে পয়সা থাকতে হয়, ঠিক সেই রকম রাজনীতিতে যোগদান একটি আবশ্যিক, অতি আবশ্যিক জিনিস এবং নিশ্চিত করতেই হবে, তা নাহলে বেঁচে থাকা যাবে না। এই সংস্কৃতির সঙ্গে বিজেপির সংস্কৃতি মেলে না। বিজেপির রাজনৈতিক সংস্কৃতি, রাজনীতির চর্চা, রাজনৈতিক চিন্তা সম্পূর্ণ আলাদা। আপনি বিজেপি করছেন কেন, করবেন কেন, বিজেপিতে কেন যোগ দেবেন? কোনো মানুষের বিজেপিতে যোগ দেবার প্রয়োজনীয়তা কি বিজেপিকে সমৃদ্ধ করার জন্য, নতুন দিন আনার জন্য, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদীর স্বপ্নের বিশ্বগুরু ভারতের একটি অংশকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? তাই যদি হয় তাহলে আপনি স্বাগত, অবশ্যই স্বাগত। কিন্তু যদি এটা হয় আপনার কোনো প্রাক্তন কৃতকর্ম, যেটা থেকে আপনি বাঁচতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এই রাজনৈতিক ঢাল হিসেবে বিজেপির সদস্য হয়ে আপনি ওটাকে রাজনৈতিক একটি ঢাল হিসেবে ব্যবহার করছেন আপনার ফেলে আসা দিনগুলোর অন্ধকার অধ্যায়ের জন্য। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বিজেপি এই ধরনের লোকেদের সঙ্গে সম্পৃক্ত হতে চাইবে বা এই ধরনের লোকেরা বিজেপিতে এসে ভালো থাকতে পারবে? কারণ আমরা তো বলেছি, আমরা কোনো পলিটিক্যাল ইমিউনিটি কাউকে দেব না। যদি তিনি বিজেপি করেন, তিনি যদি তৎকাল বিজেপি হন, আপৎকাল বিজেপি হন, তিনি যদি অনেক পুরনো বিজেপির কর্মী হন, যদি কারুর নামে কোনো রকম অ্যালিগেশন থাকে, অভিযোগ যদি থাকে, তিনি আইনের দ্বারস্থ হবেন বা তার প্রতিপক্ষ আইনের দ্বারস্থ হবেন। তিনিও তার কথা বলতে পারবেন যুক্তির সহকারে, বিচারের ভিত্তিতে তার বিচার হবে। প্রশাসন প্রশাসনের কাজ করবে, গুড গভর্নেন্স এটাকেই বলে। রাজধর্ম পালন করবে
সরকার, রাজ্য সরকার, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা পার্টির কথা বলবো, আমরা আমাদের রাজনৈতিক বিচারধারার কথা বলবো, লোকের কাছে পৌঁছতে চাইবো। এই যে কোনো রকম একটি পার্টিতে সম্পৃক্ত হতেই হবে এবং সেটা শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হলে যেটা গত বাম আমল বা এই তৃণমূল আমলে আমরা দেখেছিলাম, যে যদি আপনি শাসক দলের সঙ্গে থাকেন তাহলে আপনি কি কি সুবিধা পেতে পারেন। আপনি বেআইনি বিল্ডিং তুলবেন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি মহিলাদের সঙ্গে অশ্রাব্য শব্দ ব্যবহার করবেন বা তাদের সঙ্গে আচরণ খারাপ করবেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না। আপনি যেখানে সেখানে তোলার মতন ব্যবস্থা করবেন, আপনাকে কেউ কিছু বলতে পারবেন না। আপনি রাজপথ বা যে কোনো জায়গায়, সরকারি কোনো জায়গা আপনি দখল করে নেবেন, সেটা কিছু মিনিটের জন্য হতে পারে, কিছু ঘন্টার জন্য হতে পারে, দিনের পর দিনের জন্য হতে পারে, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি একটি নির্দিষ্ট ধারণার সঙ্গে যুক্ত এবং তৃণমূল বা সরকারি দলের সঙ্গে যুক্ত, আপনি হেলমেট পরবেন না। আপনি তিনজনে হেলমেট না পরে আপনি টু হুইলারে, দ্বিচক্র যানে আপনি ঘুরে বেড়াবেন, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। এইসব ঘটনা চলবে না। আপনি স্কাল ক্যাপ কিংবা কপালে গেরুয়া টিকা লাগিয়ে আপনি যদি বিনা হেলমেটে যেতে চান, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন আপনাকে থামাবে, আপনার জরিমানা করবে। আপনি যদি সেই রকম কোনো কাজে যদি বাধা দেন বা জোর করে যদি সরকারি সম্পত্তি দখল করে থাকেন, আপনি যে পার্টি করুন না কেন, যে মতধারা যেভাবেই বিশ্বাসী হন না কেন, আপনাকে রাজ্য সরকারের প্রশাসন আপনাকে গ্রেপ্তার করবে। হ্যাঁ, এখন এই কথাগুলো পশ্চিমবঙ্গে বসে বললে একটু কল্প কাহিনী শোনায়, কেন পশ্চিমবঙ্গ গত 50 বছর ধরে কি দেখেছে? চিরকুটে চাকরি, চাকরির বিক্রি, নিজের বাড়ির 15 জন লোককে চাকরি দিয়েছেন, এরকম বিধায়ক ছিলেন তৃণমূলের আমলে। তার আগে প্রত্যেক ক্যাডারের যারা ফুল টাইমার, তাদের বাড়ির একজনকে চাকরি দেওয়া ছিল হচ্ছে রাজ্য সরকারের কাজ। বাম দলগুলির, আরো বলা ভালো পরিষ্কার করে, সিপিএম এর প্রত্যেক ক্যাডারের, ফুল টাইমার ক্যাডারের বাড়ির একজনকে অথবা তাকে সরকারি চাকরি দেওয়া, সেটা ছিল ওই সময়কার বাম সরকারগুলির কাজ, অবশ্য কর্তব্য কর্মের মধ্যে পড়তো, সেখানে আর অন্য কোনো কিছু ছিল না। আপনি দেখবেন পার্শ্ব শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, লাইব্রেরিয়ান নিয়োগের ক্ষেত্রে, বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে, অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে, পিয়ন থেকে ডাক্তার, পুলিশ, আমলা, সর্বত্র জায়গায় এই ব্যবস্থা ছিল। কিন্তু তারপরে এলো আরো মারাত্মক, কোনো কোয়ালিটি থাক বা না থাক, কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুমি পয়সা আছে, তৃণমূল করো, তোমাকে আমি চাকরি দিচ্ছি। এই পরিস্থিতি বদলে যাওয়া দরকার, এটা যায় না। এবং তার সঙ্গে যারা এগুলো করেছেন, যদি চাকরি বিক্রি করাটা অন্যায় হয়, তাহলে যারা চিরকুটে চাকরি দিয়েছেন তারাও কোনো না কোনো প্রতিভাবান মেধাবী ছাত্রের সঙ্গে অন্যায় করেছেন। সেই চাকরিগুলো থাকা উচিত নয়, বা সেই চাকরিগুলো থাকলেও তার সঙ্গে এটা মনে রাখতে হবে যে এইগুলো যারা করেছেন সেটা অন্যায়। এক পক্ষ টাকা দেখেছে, অন্য পক্ষ দল দেখেছে, কিন্তু দল মত নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে, শুধু মেধার ভিত্তিতে ব্যবস্থা, মানে চাকরি বা ইত্যাদির ক্ষেত্রে রাখা, একথা একমাত্র আমরা বলেছি। তাতে আমাদের লোকেরা পাগল বলেছে, তাতে এরকম আবার হয় কিনা বিস্ময় প্রকাশ করেছে, কিংবা কেউ কেউ আমাদের বিশ্বাসই করতে অবিশ্বাস করেছে। কিন্তু এরকম ভাবেও হয়, এভাবেই হবে। যে কোনো সুস্থ গণতান্ত্রিক বহুত্ববাদী পরিবেশে, যেখানে গুড গভর্নেন্স থাকে, সেখানে এইভাবেই মানুষে ভাবে এবং এইভাবেই ভাবা উচিত। তার বাইরে যাই করুক না কেন সেটা খারাপ। এবারে হলো যে এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে? তৃণমূলের লোকেরা ঘটিয়েছে, বহুলভাবে ঘটিয়েছে। তাদের সঙ্গে তারা আমাদের দলে এসে অ্যাডজাস্ট করবেন কি করে? তারা পারবেনই না। কেন, যে লোকটা সকাল থেকে রাত অব্দি 15 বছর ধরে শুধু টাকা রোজগারের বিভিন্ন রকম অন্যায় পথের সাধনা করেছেন, তিনি এই রাস্তায় এসে হঠাৎ শুদ্ধ সাত্ত্বিক হয়ে সাধনা করবেন, তিনি পারবেন না। এটা প্রথমত। দ্বিতীয়ত, এই ধরুন রত্নদের রাখাটাও আমাদের দলের পক্ষেও সমস্যার হবে। এবারে ভালো তৃণমূল অথবা খারাপ তৃণমূল, আপনারা যেটা বলছেন, হ্যাঁ, আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে, তিনি শ্লেষ করে বলেছেন, আমরাও তো ভালো তৃণমূল খুঁজছি। তার মানে ভালো তৃণমূল হয় না, তৃণমূল মানেই পচা, তৃণমূলের সঙ্গে ঘর করা যায় না। লুটো,
কাটো বাঁটো, প্রথমে লুট, সেই লুটকে যারা বাধা দিতে আসবে তাদেরকে খুন করা এবং তারপরে লুটের মাল ভাগ করে নেওয়া, এইটাই হচ্ছে তৃণমূলের আপ্তবাক্য। আপনারা দেখুন না, বিভিন্ন কলেজে, ভাবুন কলেজে ইউনিভার্সিটিতে কন্ডম পাওয়া যাচ্ছে। বহু সময় বলছে যে সিসি ক্যামেরা বসাতে দেব না। শুধু তৃণমূলকে কেন দোষ দেবেন? বামেদের উত্তাল দুর্গ যাদবপুর, সেখানে একটি ছেলে, সে গলাতে কন্টি পড়েছিল বৈষ্ণব হিসেবে, তাকে আক্রমণ করা হয়েছে। এসব চলবে না, এটা লালদের জায়গায় ইত্যাদি বলা হয়েছে। সেকে কার্নিশে হাঁটাতে গিয়ে ছেলেটাকে খুন করলো তার বাবা মার কথা অনুযায়ী। তারপরেও বলছে যে আমরা কিছুতেই সিসি ক্যামেরা বসাতে দেবো না। কেন? সন্দেহ করা হয়েছে ভীষণ আপত্তিকর কিছু ঘটনা চলে এইসব ইউনিভার্সিটি ক্যাম্পাসে। যারা এইসব ইউনিভার্সিটি ক্যাম্পাসের ক্যাম্পাস বাঁচাও ইত্যাদির মধ্যে ছিলেন তারাও এরকম। হাসপাতালে কেন সিসি ক্যামেরা বসাতে দেওয়া হবে না? আরো বেশি করে বসাতে হবে, নইলে আরজিকর কাণ্ড এইভাবে হতে পারত। বিভিন্ন ক্ষেত্রে সমাজের যেখানেই নজরদারির কথা হচ্ছে সেখানেই গোলমাল। এই মিথ্যের সঙ্গে বিজেপি থাকবে না। বিজেপি, আবারও বলছি, আমরা যা বলেছি আমরা কোনো আড়াল থেকে বলিনি, কোনো গাছের আড়াল, দেওয়ালের আড়াল, মুখোশের আড়ালে আমরা কোনো কথা বলিনি। আমরা যা বলেছি সোচ্চার বলেছি, সামনাসামনি মুখোমুখি। আমরা বলেছি যে আমরা 370 ধারা মুছে দেব, মুছে দিয়েছি। আমরা কখনো বলিনি যে আমরা করব না, কখনো করবো, এরম কখনো বলিনি। আমরা বলেছি যে রাম মন্দির আন্দোলনকে আমরা সমর্থন করি, আমরা করেছি। আমরা বলেছি যে আমরা 3 তালাক প্রথার বিরোধী, আমরা করেছি। আমরা বলেছি যে রাজ্যে রাজ্যে ইউসিসি চালু করতে হবে। আপনি বলুন, আপনি একটা ক্ষেত্রে সম্পত্তির ভাগাভাগিতে কোনো ভদ্রলোক মারা গেছেন, তার ছেলে এবং তার মেয়ে এবং তার বিধবা 3 জনের সমান ভাগে সম্পত্তি ভাগ হবে, তার ত্যাক্ত রেখে যাওয়া সম্পত্তি। আর আরেকটা ব্যবস্থায় একই দেশের মধ্যে প্রথমে 50% ছেলে পেয়ে যাবেন, এই মা পেয়ে যাবেন, তারপরে যে বড় অংশটা তার 50% ছেলে পেয়ে যাবে, তারপরে যদি কিছু বাকি থাকে সেটা অন্যরা পাবে। কিংবা 50% প্রথমে ছেলে পেয়ে যাবে, বাকি 50% মা পাবে। বোনেরা যদি 3 বোন থাকে বা 4 বোন থাকে, তাহলে বাকি 50% চারানা 4 ভাগে ভাগ হবে। যারা এই ভাগ পাবেন সেই মেয়েরা মেয়ে নয়? যারা মহিলা সশক্তিকরণ, প্যাট্রিয়াট্রিক সোসাইটির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি, এত বড় ঢাউস টিপ পরে, চোখে সানগ্লাস পরে, গরমের মধ্যে যারা মুখে মাস্ক পরে দাঁড়িয়ে মহিলাদের সশক্তিকরণের কথা বলেন, অবশ্যই বলা উচিত। তারা একটা দিকের কথা বলেন কেন? যারা 3 তালাকের বিরোধিতা করেন, তার নিজের মেয়েকে যদি 3 বার ওই কথা বলে যদি তার যদি বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া হয়, তার যদি সমস্ত রাইটস অবলিটারেট করে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়, সমস্ত অধিকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় তার মেয়ের, তিনি রাজি থাকবেন? ও তার মেয়ের মেয়ে, ওদের পাড়াতে না বাড়ি কেনা যায় না, ওসব পাড়ায় না থাকা যায় না, ওসব পাড়ায় অনেক কিছু হয়, আমাদের কি জানার দরকার, এইসব কথা বলে হাবিজাবি বলে এড়িয়ে যাওয়া যাবে না। কোনো অধিকার নয়। আমরা যা বলি সোজাসুজি, এখানে কোনো লুকোচুরি নেই। আপনার চ্যানেলেও আমি যা বলছি আমি সোজাসুজি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। এবারে আমাদের সেই ক্ষেত্রে আমাদের সম্বন্ধে যেরকম যে ভাবে সেরকম সে ভাবে। আমরা মনে করি আমরা শুধু ইতিহাস বদলে দিতে আসিনি। অনেকেই বলেন ওরা তো ইতিহাস বদলে দেবে, ফ্যাসিস্ট ইত্যাদি। আমরা বলছি আমরা শুধু ইতিহাস বদলাবো না, আমরা ভূগোলও বদলে দেবো। আমাদের কাজকর্ম পৃথিবীর ভূগোল বদলে দেবে। দুটো প্রশ্ন, শেষ দুটো প্রশ্ন একটু অপ্রিয় মনে হতে পারে। একটা, আপনি বললেন যে তৃণমূলের খারাপ, মানে ভালো কেউ হয় না, সবাই খারাপ তৃণমূল বা তোলাবাজি মেজরিটি যারা সংশ্লিষ্ট। এই প্রসঙ্গে একটা মানে প্রশ্নটা একটু অপ্রিয় হতে পারে, আপনি উত্তর নাও দিতে পারেন। সেটা হচ্ছে, আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও তো তৃণমূল ছিলেন, তিনিও তো আপনার দলে এসছেন, বিজেপি হয়েছেন, তার মানুষ তার পক্ষে রায় দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তাকে যদি আপনারা নিতে পারেন, তাপস রায় আরেকজন মাননীয় মন্ত্রী, তিনিও তৃণমূল ছিলেন, তার আগে কংগ্রেস করেছেন, তাকেও আপনারা নিয়েছেন, তাকেও মানুষ রায় দিয়েছেন, মানুষ তার পক্ষে রয়েছে এবং তিনি মন্ত্রী হয়েছেন। তা যদি হতে পারে, আজকে আপনারা বলছেন কারণ দুজনের নাম কেন বলছেন? আমি আপনাকে নাম দিচ্ছি, অর্জুন সিং, মুকুল রায় এবং আরো অনেকে। কিন্তু তারা কখন এসেছেন? 2026-এর 4th মের পরে না, তারা আগে এসেছে প্রথমত। দ্বিতীয়ত, তাদের তৃণমূলী আমলের
কোনো দুর্ঘটনার দায় বিজেপিকে নিতে হয়নি বা বিজেপি নেবেও না, সোজা কথা। তারাও বলেননি, তারাও দায় নিতে বলেননি। যদি এরকম কখনো হয় কোন রকম চর্চা, তারা তাদের মতন পার্টির মতন চলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যে 4 তারিখের পরে 4 মের পরে যারা রাতারাতি তৃণমূল থেকে বিজেপি হয়ে গেলেন, 4 তারিখের পরে যারা জয় শ্রীরাম হয়ে গেলেন জয় বাংলা থেকে, এই শিফটের কারণ কি? এই শিফটের কারণ হচ্ছে একটাই, যে তার আগের 15 বছর ধরে অন্তহীন যন্ত্রণা যারা মানুষকে দিয়েছেন, সেখান থেকে চামড়া বাঁচানোর জন্য তারা হচ্ছেন। যাদের কথা বললেন তারা তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে কি কি যন্ত্রণা সয়েছেন সেটা একটু দেখা যাক। আপনি শুভেন্দু অধিকারীর নাম বলেছেন। শ্রী শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে আমাদের দলে আসার পরে যখন বিরোধী দলনেতা ছিলেন, তাকে অন্তত 140 বারের কাছাকাছি হাইকোর্টে যেতে হয়েছে, শুধু রক্ষা কবচ নয়, কোনো জায়গায় একটা সভা করার পারমিশনের জন্য। বিরোধী দলনেতাকে বারংবার সাসপেন্ড করেছে গাদা গাদা দিনের জন্য স্পিকার, তৎকালীন স্পিকার। ভাবা যায়? বিধানসভা যেখানে বলা হচ্ছে যে দ্য ফ্লোর মেন্ট ফর দ্য অপোজিশন, বিধানসভা হচ্ছে বিরোধীদের বলার জায়গা, সেখানে তাকে বলতে দেওয়া হতো না। তাকে কেন, আমাদের আর কোনো প্রতিনিধিদের বেশি সময় বলতেই দেওয়া হতো না। এটা কি গণতন্ত্র? অর্জুন সিং এর কথা বলছেন, যতবার অর্জুন সিং এর বাড়িতে বোম পড়েছে আপনি যদি যোগ করেন তাহলে দু হাতের কর বারবার গুনে আবার ফিরিয়ে আনতে হবে। যেখানে গিয়েছে গাড়ি ভেঙেছে। যারা তৃণমূলের সঙ্গে ছিলেন না, আপনারা মুকুল রায় কি অত্যাচার সয়েছেন, বাকি যারা রয়েছেন তাদেরকে কত অত্যাচারিত হতে হয়েছে। অত্যাচারের অগ্নি পরীক্ষা পাশ করে তারা আজকে এই জায়গায় পৌঁছেছেন। তারা আর তৃণমূল থেকে আসা লোক বলে তাদের কেউ চেনে না, তারা বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। বিজেপি সিস্টেমের সঙ্গে তারা আত্মীকরণ করে ফেলেছেন। মানুষ তাদের বিজেপির নেতা হিসেবে এই মুহূর্তে চেনে, কেউ অন্য কোনো দলের সঙ্গে তাদেরকে সংযোগ খোঁজে না। আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, যারা ইতিহাসের সঙ্গে যুক্ত থাকবেন, রাজনৈতিক ইতিহাস যারা লিখবেন, তারা এগুলো বলবেন, অবশ্যই বলবেন। কিন্তু তার সঙ্গে তো তাহলে তো নতুনদের কাছে আমরা তো কালীঘাটের টালির চালার থেকে লোকজনকে আয় আয় বলে ডেকে আনছি না। আমরা শুধু কিছু একটা আমাদের বিচারধারাকে আমরা সামনে নিয়ে যাচ্ছি। আমরা বোঝাতে চাইছি যে এটা আমাদের বিচারধারা, আপনারা যদি মনে করেন তাহলে আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু অবশ্যই তার আগে আপনাদের গায়ে যদি বিচারধারাকে গ্রহণ করে আপনারা যদি আসতে চান আসুন, কিন্তু আপনাদের অন্যায়ের হাত থেকে, কৃতকার্যের থেকে বাঁচার জন্য যদি আপনারা আমাদের কাছে আসেন, তাহলে আমাদের কাছে জায়গা নেই। মানে নিজেকে প্রমাণ দিয়ে, সঠিক প্রমাণ দিয়ে আসতে পারলে তারা তো করেছেন। এটা যদি আপনারা কি বলবেন যে শ্রী শুভেন্দু অধিকারী তিনি 4 তারিখের পরে তিনি বিজেপিতে এসে মুখ্যমন্ত্রী হলেন? তা তো নয়। তার গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তিনি তৃণমূল করতেন বলে, বিজেপি করতেন বলে। তাকে খুন করার চেষ্টা হয়েছে তৃণমূলের জন্য নাকি, বিজেপির নেতা হিসেবে। তাকে স্লোগান দেওয়া হয়েছে, তাকে চোর বলা হয়েছে, এমনকি তার বাবাকে অকথ্য ভাষায় গাল দেওয়া হয়েছে। তার বাবাকে, এটা কোন সংস্কৃতি? কোন সংস্কৃতি যেখানে তার বাবাকে গালাগালি দেওয়া হয়? সেই ব্যাপার মধ্যেও রাখা হয়েছে। মাননীয় শিশির বাবুর মতন আদ্যন্ত ভদ্রলোক রাজনীতিবিদ, যাকে বিরোধীরাও একই কথা বলেন, তার সম্বন্ধে, এবং যারা কারা বলছেন শোনা যায়, যারা বহু সময় শিশির বাবুর বাড়িতে রাত কাটিয়েছেন, রাত্রিবেলা রাত্রিবাস করেছেন, খেয়েছেন, থেকেছেন, এমপি ছিলেন, তিনি তার সুবিধাগুলো নিয়েছেন। আজকে শুধুমাত্র দলত্যাগের কারণে বা তার ছেলে অন্য দলে যাওয়ার জন্য তাকে চোর, তার ছেলেকে অকথ্য ভাষায় গালাগালি, তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুই তো কারি, আয় এক বাপের বেটা হলে, এইসব ভাষা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মনোভাব পরিমণ্ডলে থাকা রবীন্দ্র নজরুল সন্ধ্যায় বেড়ে ওঠা বাঙালির সঙ্গে যায়। আমরা তো শ্যালক সম্বোধনে যদি কেউ কথা বলে সেটাকে আমরা গালি বলে মনে করি, তাহলে এই ভাষাটার মানে কি ছিল? আমরা দেখেছি দীর্ঘ 15 বছরের অপশাসনের ফলে রাজনৈতিক ভাষারও নিম্ন গতি প্রাপ্তি ঘটেছে।
পশ্চিমবঙ্গ তো এরম রাজ্য নয় যে প্রথম ভারতের মধ্যে একমাত্র রাজ্য যেখানে 26 সালে ভোট হলো। এর আগেও রাজ্যে রাজ্যে ভোট হয়েছে, কেন্দ্রীয় সরকার বদলেছে, রাজ্য সরকার বদলে গেছেন, এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মধ্যে বহু জায়গায় এক এক দল হেরেছে, এক দল জিতেছে, এটাই স্বাভাবিক। কোন দলই একদম নিরঙ্কুশ ভাবে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত এটাই আছে গণতন্ত্রের নিয়ম। নেই 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 গণতন্ত্রের নিয়মই তারা বলতেছে। কিন্তু আপনি দেখান তো কোন দলে এরকম, মানে কোন রাজ্যে এরকম ঘটনা ঘটেছে যে জেতা মাত্র বা হেরে যাওয়া মাত্র তাকে, বিরোধীরা জেতা মাত্র বা নিজে হেরে যাওয়া মাত্র নেতাদেরকে পচা ডিম নিয়ে, গোবর নিয়ে, পচা টমেটো নিয়ে মানুষ তাড়া করে বেড়াচ্ছে। এই জনরোষ সারা ভারতে নজিরবিহীন। এক মাসের মধ্যে দলটা ভেঙে যাবে। বিজেপি বিজেপি শাসিত অনেকগুলো রাজ্য আছে, বিজেপির দ্বারা শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে আপনারা ভেবে দেখবেন, সেই রাজ্যগুলোতে তো তার আগে কেউ না কেউ সরকারে ছিল। সেই সরকারে থাকা মানুষগুলোকে কে কোথায় ডিম ছুঁড়েছে, তাদের নামে অনেক রকম অভিযোগ মানুষের ছিল, তাই জন্যই তো বদলে দিয়েছেন। কিন্তু এই পরিস্থিতি, ঘর থেকে বেরোতে পারছে না, পালিয়ে যাচ্ছে, নেপাল সীমান্তে ধরা পড়ছে, কেউ বাংলাদেশে পালাতে গিয়ে ধরা পড়ছে, কারোর বাড়ির কচুবন থেকে টাকা বেরোচ্ছে, কারোর বাড়ির পুকুর ছেঁচলে বন্দুক বেরোচ্ছে, কারোর বাড়িতে কেউ ধরা পড়ার পরে সেই এলাকার মহিলারা একের পর এক সমাজ মাধ্যমে লিখছেন যে আমার কাছে কুপ্রস্তাব দিয়েছিলেন, শয্যা সঙ্গিনী না হলে কোনো কাজ করতে দেবে না বলেছিল, ইত্যাদি প্রভৃতি। তো এগুলো তো হয়েছে। তো এইগুলো যদি চলতে থাকে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যারা বিজেপিতে এখন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, যারা নেতা হয়েছেন, আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, তারা একজোট হয়েছেন, তারা এক জায়গায় হয়েছেন, তারা ঠিকভাবে ব্যবস্থা নিয়েছেন। দাদা একদম শেষ প্রশ্ন, আজকে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে আপাতত হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ বন্ধ থাকবে। আপনারা মানুষের জন্য করছেন, মানুষের কথা বলেছেন, আবার এটাও বলেছেন যে বেআইনি উচ্ছেদ। সেক্ষেত্রে এই যে হাইকোর্টের রায়, এটা কি আপনাদের কাছে কোনো ধাক্কা হচ্ছে? কারণ আপনারা তো আইন মোতাবেকই কাজ করছেন, আইনই বলছে এটাকে আপাতত বন্ধ করতে। বেআইনি হকার উচ্ছেদ করা উচিত নয়। উচ্ছেদ যদি বেআইনি হয়, উচ্ছেদের করা সেটা করা উচিত নয়। মানে এইভাবে যে এক রাতের নোটিশের মধ্যে, কিন্তু বেআইনি ভাবে কারোর জায়গায় যদি কেউ বসে পড়ে, তাহলে উচ্ছেদ প্রক্রিয়া আইনি হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বেআইনি কি আইনি এই বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। যারা বিভিন্ন সময় বেআইনি উচ্ছেদের বিরোধিতা করেছেন, তারা বিঘা বিঘা জায়গায় প্রাসাদ এবং বাড়ি বানিয়েছেন তাদের নেতারা। সেই বাড়ির সামনে যদি একজন হকারকেও যদি বসতে দিতেন তাহলে বোঝা যেত। সেখানে কিন্তু বসতে দেননি। সরকারি জমিতে বিল্ডার্সরা বিল্ডিং ব্যবস্থা নিয়েছে, ইত্যাদি প্রভৃতি। সব থেকে বড় কথা, 36 বছরের পরিষ্কার পরিচ্ছন্ন সরকারি ব্যবস্থা, দন্তেশ্বরের উপরে জোর দিয়ে, তারপরে আবার 15 বছরের ডাবল ডাবল ব্যবস্থা, ডাবল ডাবল চাকরির জমানা মনে পড়ে। তারপরে মানুষকে হকার হতে হয়েছে কেন? কেন হতে হলো? 34 বছরের শেষ 22 বছরে এই রাজ্যের সমস্ত শিল্পকে ধ্বংস করা হয়েছে। যারা ডেডিকেটেড কর্মচারী ছিলেন, বিভিন্ন সময়ে শ্রমের সঙ্গে যুক্ত থেকে যারা শিল্পের সঙ্গে যুক্ত হতেন, শিল্পকে সোজা কথায় যারা শ্রম দিতেন, সেই স্কিল্ড, সেমি স্কিল্ড, হাফ স্কিল্ড লেবাররা তারা তাদের কাজ হারালেন। সমস্ত জুট মিলে প্রায় তালা লেগে গেল, সমস্ত পেপার মিল বন্ধ হয়ে গেল। মাছের পিস ছোট কি বড় তাই নিয়ে বোম পড়তে রইল। কারখানায় যাওয়া, সাইরেনের ভো শুনে কারখানায় কাজে যোগ দেওয়া বা কাজ শেষ করে পরের শিফটের লোককে জায়গা করে দেওয়ার যে জনতা, তারা রাতারাতি কাজ হারিয়ে হকারে পরিণত হলো। এই স্ট্র্যাটেজিতেই তো তাদেরই তো পতাকা নেড়ে তাদেরকেই ভোট দেওয়ার মেশিনে তৈরি করা হয়েছিল। আজকে কান্নাকাটি করছেন। নিজের বাড়ির সামনে হকার রাখবেন? নিজের যেখানে 40 লাখের গাড়ি রাখেন, যে গ্যারেজে, যে নেতা খুব বড় আগুন ঝরানো বক্তব্য রাখছেন, গ্যারেজে দুজনকে জায়গা দিন না, দুজন কর্মহীনকে। শুধুমাত্র রান্না করে লোকের বাড়িতে সাপ্লাই করবে, নিজের ঘরের সামনে লাগান না।
নিজের বাড়ির ফুটপাতের সামনে সঙ্গে সঙ্গে ফোন করবেন, এবং সেটা কোনো বিজেপির নেতাকেই ফোন করবেন। এই মুহূর্তে যেহেতু বিজেপি শাসকের জায়গায় রয়েছে বা সেবার জায়গায় রয়েছে, রাজ্য সরকারের কাছেই বলবেন আমার ঘরের সামনে থেকে, যেখানে হোক আমার বাড়ির সামনে যেন না হয়। এভাবে হয় না। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যদি তৈরি করতে হয়, ভারতের মধ্যে প্রথম সারির 3টি রাজ্যের একটি যদি পশ্চিমবঙ্গকে পরিণত করতে হয়, তাহলে আমাদের এটা নিয়ে ভাবতে হবে পশ্চিমবঙ্গের কি নেই বলুন, এটা হতে আমাদের কি বাধা আছে। আমরা বলি সমুদ্র হিমাচল ভারতবর্ষ, একমাত্র রাজ্য যেটাও সমুদ্র হিমাচল সেটা পশ্চিমবঙ্গ। আমাদের তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার, নেপাল, ভুটান, বাংলাদেশ। 6টা ন্যাশনাল অন্য রাজ্যের সঙ্গে আমরা যুক্ত, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, আসাম। গেটওয়ে অফ নর্থ ইস্টে আমরা দাঁড়িয়ে আছি, আমরাই দরজা। আমাদের এখানে মেধা আছে, শ্রমিক আছে সুলভ, জমি আছে, জল আছে, মানুষের কাজ করার ইচ্ছে আছে, শুধু রাজনৈতিক প্রচেষ্টা ছিল না। রাজনৈতিক প্রচেষ্টা ছিল হবে না, হচ্ছে না, ঘুরছে না, চাকা ঘুরবে না, এইসব স্লোগান। তারপরে তো 75-25-এর ডক্ট্রিনেশন, লুটো কাটো বাঁটো, এই হচ্ছে ব্যাপার। সেই জায়গা থেকে আমরা ফেরাতে চাইছি। 100 দিন পরে আবার কথা বলবো, এবং 100 দিন পরে এই পশ্চিমবঙ্গকে, যদিও এটা এতটাই গর্ত হয়েছে, এই বোঝাতে আমাদের অনেকদিন সময় লাগবে, এটা আমরা জানি। এটাও নয় যে কোনো মিডাস টাচ, যে একটা জাদুদণ্ড এই রাজ্যের সরকার, এই মুহূর্তের সরকারের হাতে থাকবে, সেরকম ভাবে ঘোরাবে, কিন্তু সরকার সেটা করে ফেলবে, রাতারাতি সোনার সবকিছু হবে না। আমরা ওই মিথ্যে কথা বলতে পারবো না যে দীঘা গোয়া হবে, দার্জিলিং সুইজারল্যান্ড হবে, কলকাতা লন্ডন হবে, আমরা বলবো না। দীঘা দীঘাই থাকবে, দার্জিলিং দার্জিলিংই থাকবে, কলকাতা কলকাতাই থাকবে। কিন্তু এরপরে লন্ডন কলকাতার সঙ্গে তুলনা করবে, গোয়া দীঘার সঙ্গে তুলনা করবে, যে দেখো দীঘা কত এগিয়ে। সুইজারল্যান্ডের লোকেরা, তারা যারা পর্যটক যাবেন, তারা দার্জিলিং এর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখে, সুযোগ সুবিধা দেখে তারা মনে করবেন যে সুইজারল্যান্ডের থেকে খুব ভালো ডেস্টিনেশন দার্জিলিং হতে পারে। একটা কথা বলে শেষ করি, সিঙ্গাপুর এবং কলকাতা প্রায় একই বয়সী, অনেকটাই ছোট বড়র ব্যাপার। একটা সময় সিঙ্গাপুর কলকাতাকে দেখে অনুকরণ করত। সিঙ্গাপুরের যিনি প্রধানমন্ত্রী, তিনি সবকিছুই কলকাতার মতন করতে হবেন বলে ভাবতেন। আজকে সারা পৃথিবী সিঙ্গাপুরের মতন করতে হবে বলে ভাবছে। ওরা করতে পেরেছে, আমরা কেন পারবো না? ওরাও মানুষ, আমরাও মানুষ। একটু ঘুরিয়ে বললে তফাৎ শুধু শীত দ্বারা মানুষ খুঁজে পেয়েছে। গত 4 মের পর থেকে বাঙালি তার হারিয়ে যাওয়া, তার কোলাপসেবল গুটিয়ে যাওয়া শীত দ্বারা খুঁজে পেয়েছে। বাঙালি আবার সোজা হবে, ঘুরে দাঁড়াবে, এবং জগৎ সভায় এবং ভারত সভায় শ্রেষ্ঠ আসন নেবে। একদম, অনেক ধন্যবাদ দাদা। বাঙালি শিরদাঁড়া খুঁজে পেয়েছে, এবং 100 দিন পর আবার আমরা প্রধান মুখপাত্রের সঙ্গে বসবো, এবং কতটা শিরদাঁড়া কিভাবে খুঁজে পেয়েছে সেটাও বিশ্লেষণ করব। আজকের মতন নমস্কার।